স্টাডি 24/7 হোম স্টাডি 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাপোপ্টোসিস ইন ব্রিফ। তো আজকে আমরা অ্যাপোপ্টোসিস নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এটাও আমি অন রিকোয়েস্ট একটা ভিডিও বানাচ্ছি তোমাদের উদ্দেশ্যে, এবং তোমরা জানতে চেয়েছিলে যে P53 এর কোনো রোল আছে কিনা ক্যান্সারে, তো মানে কীভাবে অ্যাজ এ গার্জিয়ান জিন হিসেবে এরা কাজ করছে। তো সেইটারও একটা ছোট্ট ব্রিফ ধারণা এই ভিডিওতে তোমাদের আমি দিয়ে দেবো। কেন আমি ক্যান্সার প্রসঙ্গটা নিলাম অ্যাপোপ্টোসিসের সাথে, বিকজ দে আর ভেরি মাচ রিলেটেড। অ্যাপোপ্টোসিসের অপোজিট তুমি ভাববে ক্যান্সার। তাহলে চলো আমরা অ্যাপোপ্টোসিস জিনিসটা একটু বুঝে নিই। Apoptosis refers to a form of programmed cell death that occurs in multicellular organisms. Several biochemical events lead to characteristic cell change and death. These changes include bleeding, cell shrinkage, nuclear fragmentation, chromatin condensation, chromosomal DNA fragmentation, and global mRNA decay. Okay. তাহলে আমি একটুখানি তোমাদের এটা বুঝিয়ে বলি। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। আমাদের যেমন জন্ম আছে, জন্মের পরে আমাদের একটা সার্টেন লাইফ আমরা কাটাবো এবং তারপর আমাদের মৃত্যু আছে। আমরা তো মরণশীল, তাহলে আমরা যেমন জন্মাচ্ছি সেরকম মরবো। তো সেই রকম প্রত্যেকটা কোষেরই কিন্তু জন্ম মৃত্যু রয়েছে। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। তার যেমন জন্ম রয়েছে সেরকম তার একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে কিন্তু তার মৃত্যুও রয়েছে। তো এটা পুরো প্রোগ্রামিং করা আছে। তো এই প্রোগ্রামড সেল ডেথ, এই ব্যাপারটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলবো। ধরো কোনোভাবে আমরা দেখছি চেক পয়েন্টের কথা আমরা পড়েছি। চেক পয়েন্টটা কী করছে, সেল সাইকেলের যে ধরো G1 ফেজ, S ফেজ, G2 ফেজ এবং দেন M আসছে, সেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, হোয়াট এভার। তো এই যে G1, S, G2 এই যে ইন্টারফেজের মাঝখানে যে চেক পয়েন্টগুলো রয়েছে, তারা কি করছে, তারা দেখছে, কন্ট্রোল করছে, রেগুলেট করছে যে যদি দেখছে G1 ফেজ যদি ঠিকমতো না তৈরি হয় তাহলে তাকে G2 ফেজে যেতে দেবে না, G2 না হলে M ফেজে G1 না হলে S এ যেতে দেবে না, S না হলে G2 তে যেতে দেবে না। তার মানে কি, একটা ফেজ কমপ্লিট হবে তারপরেই আরেকটা ফেজে যাবে। যদি সেটা না হয় তখন কি হবে, তাকে প্রোগ্রামলি তাকে কি করবে, অফ করে দেবে, সেখানে দাঁড় করিয়ে দেবে। যদি একেবারেই সে কিছুতেই না ঠিক হয় তাহলে তার আর প্রোগ্রেশন হবে না। তাহলে এই ব্যাপারটাকে আমরা প্রোগ্রাম সেল ডেথ বলি। তাহলে চেক পয়েন্টগুলো কী করে, রেগুলেট করছে কোন সেলটা থাকবে কোন সেলটা থাকবে না। এইবার সামাও যদি এরকম হয় যে চেক পয়েন্ট ধরো খারাপ হয়ে গেল, বা সে কোনো মানে ধরো কোনো ত্রুটিযুক্ত সেলকে সে মানে আটকানোর জায়গায় সে আটকাতে পারলো না, চেক পয়েন্ট কাজ করলো না, অর্থাৎ ত্রুটিপূর্ণ সেল হয়তো সাইকেলের পথে এগিয়ে গেল, সেল ডিভিশনের পথে এগিয়ে গেল, তখনই কিন্তু হয় ক্যান্সার। সো আনকন্ট্রোলড সেল ডিভিশন ইজ কল্ড ক্যান্সার। তাহলে ক্যান্সারের অপোজিটই হচ্ছে অ্যাপোপ্টোসিস, তাহলে প্রোগ্রামড সেল ডেথ। ওকে, তার মানে এটা আমরা বুঝলাম যে ক্যান্সারের অপোজিট হচ্ছে অ্যাপোপ্টোসিস। তার মানে যে সমস্ত প্রোটিনগুলো অ্যাপোপ্টোসিসে সাহায্য করে সেগুলো কি করে, ক্যান্সারের এগেনস্টে। সো apoptotic proteins are anti-cancerous protein, but anti-apoptotic protein বা anti-apoptotic জিন বা ফ্যাক্টর যাই বলো না কেন, যারা অ্যাপোপ্টোসিসকে বাধা দিচ্ছে তারাই কিন্তু ক্যান্সারটাকে প্রমোট করছে। কারণ তোমার যদি কোনো অসুবিধা থাকে, সেলটার মরে যাওয়া উচিত বা থেমে যাওয়া উচিত, ডিভিশন করা উচিত নয়। দিস ইজ কল্ড প্রোগ্রামড রেগুলেশন অফ সেল বা প্রোগ্রামড সেল ডেথ। কিন্তু সেটা না হয়ে তার উল্টোটা হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, প্রোগ্রামভাবে সেলটা ডেথ না হয়ে গিয়ে সেলটা রেগুলেশন খারাপ হয়ে গেছে, পাখাটা ঘুরতে থাকছে, রেগুলেটর খারাপ হয়ে গেছে, তাকে অফ করা যাচ্ছে না, একসময় গরম হয়ে ভেঙে ধরো পড়ে গেল। তাহলে এই জিনিসটা তো খারাপ। এই জিনিসটাকে আটকানোর জন্য আমাদের রেগুলেটর আছে, সুইচ আছে। তাহলে সেই সুইচ অন অফ যদি না করা যায়, এই সুইচটা হচ্ছে চেক পয়েন্ট। সেই চেক পয়েন্ট যদি আমি অন অফ না করতে পারি, দ্যাট ক্যান লিডস টু ক্যান্সার। সো ক্যান্সারাস জিন মানে দ্যাট আর অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন, আবার অ্যান্টি ক্যান্সারাস জিন মানে দ্যাট আর অ্যাপোপ্টোটিক জিন। এটুকু ক্লিয়ার? তাহলে যে ক্যান্সারকে প্রমোট করছে সে অ্যাপোপ্টোসিসকে বাধা দিচ্ছে, যে অ্যাপোপ্টোসিসকে প্রমোট করছে সে ক্যান্সারকে বাধা দিচ্ছে। এই হলো প্রথম ফান্ডা। ক্যান্সার কেন অ্যাপোপ্টোসিসের সাথে রিলেটেড আমি সেটা তোমাদেরকে বললাম। এরপরে যে কোনো জিন যদি তুমি দেখো যে সে সেলটাকে ডেথ করাচ্ছে, তার মানে বুঝবে ভালো জিনিসটা অ্যান্টি ক্যান্সারাস। আর যে কোনো সেল সাইকেল প্রমোট করার জন্য যা যা প্রোটিন রয়েছে সেগুলো যদি আনকন্ট্রোল লেভেলে বাড়তে থাকে
তখনই কিন্তু তারা তৈরি করে ক্যান্সার। তো এই অ্যাপোপ্টোসিস হওয়ারও কিন্তু অনেক তার চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ, লাইক ব্লেবিং, সেল শ্রিঙ্কেজ, নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন, ক্রোমাটিন কন্ডেনসেশন অ্যান্ড অল। এই ঘটনাগুলো কিন্তু সাধারণভাবে আমরা দেখছি যে অ্যাপোপ্টোসিসের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, অ্যাপোপ্টোসিসে একটা খুব ইম্পর্টেন্ট এনজাইম বলবো ক্যাসপেজ, তাহলে সেইটা আমি বলবো। তার আগে আমি একটু বলে নিই যে অ্যাপোপ্টোসিস তার মানে কি, একটুখানি তার সিগনিফিকেন্সগুলো একটু বলি অ্যাপোপ্টোসিসের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে, ইন অ্যাডাল্ট অ্যাপোপ্টোসিস ইজ নেসেসারি ফর ব্যালেন্সিং বিটুইন সেল প্রলিফারেশন অ্যান্ড সেল ডেথ, thereby maintaining constant number of cells in tissue। তাহলে যদি সেল ঠিকমতো না মরতো তাহলে পুরনো সেলের সাথে সাথে নতুন সেল থেকেই যেতে থাকে বলে একটা আউটবার্স্ট অফ সেল হতো, সেটা তো হতে যাওয়া যায় না। আমরা দেখি কি, ধরো একজন পুরনো মানুষকে জায়গা ছেড়ে দিয়ে নতুনের আগমন ঘটে, এটাই তো ন্যাচারাল নিয়ম। আমরা সব দেখছি যে ধরো আগে যাদেরকে গান শুনতাম, এখন তা আমরা দেখছি তারা মোটামুটি গান বাজনার থেকে মানে হয়তো সেই রকমভাবে বাজারে মানে যে আমরা যে সাধারণভাবে যে প্লেব্যাক সিঙ্গিং শুনি সেখানে নতুন লোকের আগমন হয়েছে, পুরনো লোকরা হয়তো সেভাবে আর গান গাইছেন না। তার মানে কি, পুরনো লোকরা যে জায়গাটা ছেড়ে দিচ্ছে, তাহলে সেলও যদি জায়গা না ছেড়ে তাহলে নতুন সেল আসবে কোথা থেকে? তাহলে সেটার জন্য অ্যাপোপ্টোসিস, সেটা না হলে অ্যাপোপ্টোসিস না হলে এটা হতো না। নাম্বার 2, এরা কিন্তু ডিফেন্স মেকানিজমেও সাহায্য করে। ধরো তুমি সিগারেট খাচ্ছ, তাহলে কী হবে, তোমার সিগারেট খাচ্ছ মানে তোমার ময়লা বিভিন্ন ধরনের ধরো ক্যান্সারাস পার্টিকেলগুলো তোমার বডির মধ্যে ঢুকছে, তোমার লাংসে যাচ্ছে, তোমার ট্রাকিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো একটা সেলে ধরো গন্ডগোল হয়ে গেল এর ফলে, সেই সেলটা যদি বেঁচে থাকে বা ডিভিশন করে তাহলেই তো ক্যান্সার হবে। তাহলে সেই সেলটা যদি মরে যায়, অ্যাপোপ্টোসিস হয়ে যায়, তাহলে কী হবে, ফার্দার প্রলিফারেশন বা ফার্দার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। তার মানে তোমাকে বাঁচতে গেলে, কোনো অর্গানিজমকে বাঁচতে গেলে পার্টিকুলার যে সেলটা খারাপ হয়েছে সেই সেলটা নষ্ট হবে। তারপরে আমি তো বলতে পারি না সিগারেট খেলেই ক্যান্সার হবে, বাট দেয়ার ইজ আ চান্স অফ হ্যাভিং ক্যান্সার ফর সিগারেট। কেন? কারণ তুমি যে জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টগুলো তুমি যে নিচ্ছ বা তুমি যে শ্বাসের মাধ্যমে ঢোকাচ্ছ, সেইগুলো যদি সেলের মধ্যে কোনো প্রবলেম হয় এবং সেখানে যদি চেক পয়েন্ট তাকে না আটকাতে পারে, তাহলে কী হবে, তাহলে অর্গানিজমটাতেই ক্যান্সার হবে, কারণ ওই মানে ত্রুটিপূর্ণ সেলটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি। সেকেন্ড, ডিএনএ যদি কোনোভাবে ড্যামেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু ডিএনএ ড্যামেজ হলে সেলটা মরে যাবে। ওই ড্যামেজযুক্ত সেল যদি বেড়ে যায় তাহলে কিন্তু ক্যান্সার হবে। এজেড সেল বলো, ওকে, তো নানানভাবে এভাবে কিন্তু কাজে লাগছে। এবার সেল ডেথ প্রসঙ্গে অনেক রকমের সেল ডেথ হয়, আমরা আসবো। আমরা আজকে খুব ব্রিফে পড়ছি, তো আমরা সেইভাবে আমরা অনেক টাইপ হয় অ্যাপোপ্টোসিস, কিন্তু এতটা ব্রিফ নয়, তো আমরা একটু ব্রিফে পড়ছি, শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ডিটেলস আলোচনার জন্য তোমাদের আরও বই পড়তে হবে আরও ভালো করে জানার জন্য। তো আমি প্রথমত তোমাদের বলছি ক্যাসপেজ। ক্যাসপেজ এমন একটা এনজাইম বা এমন একটা পার্টিকেল যেটা খুব হেল্প করে অ্যাপোপ্টোসিসে। তাহলে ইন ম্যামালিয়ান সিস্টেম রিলেটেড জিনস হ্যাভ অলসো বিন আইডেন্টিফাইড দ্যাট এনকোড প্রোটিন হুইচ এফেক্ট অ্যান্ড রেগুলেট প্রসেস অফ অ্যাপোপ্টোসিস। তো এখানে আমরা ক্যাসপেজের নাম করলাম সিস্টিন প্রোটিয়েজ, বা আমরা বলতে পারি এখানে ক্যাসপেজের they are cysteine protease containing cysteine residue at the active site and cleave their substrate protein at aspartic site residue। তাহলে ক্যাসপেজ বলতে গেলে আমরা বুঝতে পারি সেখানে সিস্টিন অ্যাসপার্টেস প্রোটিনস এরকম একটা কিছু আমরা বলতে পারি। কেন? তার মানে ধরো তুমি একটা কাঁচি ইউজ করেছো, হ্যাঁ, ধরো একটা কাঁচি, এটা তো এনজাইম ধরো, আর এটা হচ্ছে সাবস্ট্রেট। ধরো কাঁচিটা সিস্টিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর যাকে কাটছে সে হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে তৈরি। তার মানে ক্যাসপেজ হচ্ছে এমন একটা এনজাইম বা এমন একটা পার্টিকেল যে নিজে সিস্টিন রেসিডিউ দিয়ে তৈরি, সিস্টিন ওয়ান টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, এবং যে ক্লিভেজ করছে বা তার এনজাইমের যে সাবস্ট্রেট যার উপর সে কাজ করছে সেটা শুড বি অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাসপার্টেস অ্যাসিড রেসিডিউ। তাহলে ক্যাসপেজ কি আমরা বললাম, সিস্টিন রিচ একটা পার্টিকেল বা একটা এনজাইম যেটা যে সাবস্ট্রেটের উপর কাজ করছে সেই সাবস্ট্রেটটা অবশ্যই অ্যাসপার্টিক অ্যাসিড দিয়ে তৈরি হতে পারে। সিস্টিনও একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টিকও অ্যাসিডও একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই ক্যাসপেজ শুধুমাত্র অ্যাসপার্টিক অ্যাসিডের উপরে কাজ করতে পারে আর নিজে সিস্টিন রিচ রেসিডিউ, এবং এই ক্যাসপেজগুলোই কিন্তু এই অ্যাপোপ্টোসিসকে ত্বরান্বিত করে।
14 ধরনের ক্যাট স্পেস তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে ধরো আমাকে ধরো এ বি আর আমি তিনজনে রয়েছি। ধরো এর একটা কথা আমাকে বলতে হবে, সে ডিরেক্টলি না বলে সে বিকে বললো, বি আমাকে বললো, তাহলে এ এখানে ইনিশিয়েটার আর বি হচ্ছে এফেক্টার যে কাজটা করছে। এ হচ্ছে ইনিশিয়েশন যে কথাটা বলবো বলে ভাবনা চিন্তা করছে। সো ইনিশিয়েটার ক্যাট স্পেস কারা? 1 2 4 8 9 12, এর মধ্যে 8 আর 9-এর কথাই আমরা এখানে ভালো করে পড়বো। আর এফেক্টার ক্যাট স্পেস হচ্ছে 3 6 7 14। ওকে, তাহলে ক্যাট স্পেস কত রকমের হয় এবং তার টাইপগুলো কোনটা কোন কাজে লাগে মোটামুটি বললাম। না আমরা বললাম যে অনেক রকমের সেল ডেথ আমরা দেখবো, অনেক অটোফাজি আছে, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, যাই হোক আমরা আজকে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের মধ্যে একটু ভাগটা পড়ি। অ্যাপোপ্টোসিসকে আমরা আগেই বললাম প্রোগ্রামড সেল ডেথ, বাট নেক্রোসিস অকার্স র্যান্ডামলি। এর হওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, র্যান্ডামলি হচ্ছে। নাম্বার 2, কার উপর ডিপেন্ড করে? জেনেটিক্যালি, মানে তোমার বডিতে প্রোগ্রাম হয়ে আছে যে এইভাবে এই সেলটা এই দিন পরে এইভাবে মারা যাবে। কিন্তু নেক্রোসিসের ক্ষেত্রে সেটা না, যদি কোনো টক্সিক স্টিমুলাস পায় সেলটাকে সে নষ্ট করে দেবে। নাম্বার 3, সিগন্যালিং পাথওয়ে, অবশ্যই একটা ইন্টারনাল সিগন্যাল এখানে কাজ করে, কিন্তু নেক্রোসিসে এক্সটার্নাল সিগন্যাল কাজ করে। নাম্বার 4, সে কী হয় অ্যাপোপ্টোসিসে? সেল শ্রিঙ্কে, সেল এরকম চুপসে যায় অ্যান্ড ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ব্লেবিং হয়ে যায়, মানে মেমব্রেন সহ এগুলো বেরিয়ে চলে আসে। আর নেক্রোসিসের ক্ষেত্রে মানে অ্যাডভান্স সাইক্লোলাইসিস, সেলটাই পুরো নষ্ট হয়ে যায়। নেক্সট, ফ্যাগোসাইটোসিস অফ নেইবারিং সেল, মানে অ্যাপোপ্টোসিস হওয়ার সাথে সাথে কী হবে? ফ্যাগোসাইটোসিস অফ নেইবারিং সেল, পার্শ্ববর্তী সেলগুলো নষ্ট হবে, ফ্যাগোসাইটোসিস হবে। নেক্রোসিসের ক্ষেত্রে ইনফ্ল্যামেশন হবে, চারিপাশে ছড়িয়ে পড়ে ব্যাপারটা, মানে ছড়িয়ে যায় তো, স্প্রেডিং হয়ে যায়, তার জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয় সেল, মানে উপকারী বা মানে ভালো সেলগুলো। নাও চেঞ্জ ইন মেমব্রেন, মেমব্রেন ব্লেবিং, মেমব্রেন ফুলে যায়, মেমব্রেন সহ সেলগুলো বেরিয়ে আসে, মেমব্রেন বাউন্ড অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়। নেক্রোসিসের ক্ষেত্রে মেমব্রেন রাপচার, লস অফ সেল টু সেল কন্ট্যাক্ট, মেমব্রেন রাপচার হয়ে যায়, ফেটে বেরিয়ে যায় এবং সেল কন্ট্যাক্ট নষ্ট হয়ে যায়। নিউক্লিয়াস কী হয়? কনডেন্সড হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। আর নেক্রোসিস ডিসলিউশন অফ নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া চেঞ্জ, সোয়ালোন ফুলে যায়, রাপচার হয়ে যায়। নেক্রোসিস রাপচার, ডিসইন্টিগ্রেটেড। চেঞ্জ ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফুলে যায়, ডাইলেশন, বাট নেক্রোসিসের ডিসরাপশন হয়ে যায়। চেঞ্জ ইন লাইসোজোম ইনট্যাক্ট থাকে, বা লাইসোজোম নেক্রোসিসের ক্ষেত্রে রাপচার হয়ে যায়। মানে নেক্রোসিসের ক্ষেত্রে পুরো একদম ছটাপট জিনিসটা হচ্ছে, আর এটাতে প্রোগ্রামড হয়েছে। মাইটোকন্ড্রিয়াল অক্সিডেটিভ রিঅ্যাকশন, সেটা আস্তে আস্তে বাড়ে, এনার্জি দরকার লাগে, ডিএনএ ক্লিভেজ এগুলো হয়, কিন্তু এখানে এই সমস্ত কিছু হয় না। তাহলে এই হচ্ছে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের মধ্যে পার্থক্য। নাও আমরা কিছু জিনের কথা বলি। প্রো অ্যাপোপ্টোটিক জিন, যে জিনগুলো অ্যাপোপ্টোসিসে সাহায্য করছে, ঠিক আছে? যেমন ব্যাক্স, আমি একটু বলি, ব্যাক্সের ফুল ফর্ম হচ্ছে বিসেল অ্যাক্টিভেটেড এক্স প্রোটিন, ব্যাড বিসেল অ্যাক্টিভেটেড ডেথ রিসেপ্টর। তো এরকম বিভিন্ন দেখো, ব্যাক্স, ব্যাড, বিসিএলএক্স, বিআইডি, বিআইকে, এইচআরকে, এগুলো প্রো অ্যাপোপ্টোটিক, মানে কি অ্যাপোপ্টোটিসকে প্রমোট করছে। তাহলে কাকে বাধা দিচ্ছে? তারপরে ক্যান্সারকে বাধা দিচ্ছে, অ্যান্টি ক্যান্সারাসও বলতে পারো। অ্যান্টি অ্যাপোপ্টোটিক, যারা অ্যাপোপ্টোসিসকে বাধা দিচ্ছে তারা ক্যান্সারকে প্রমোট করে। সো BCL2, BCLXL, BCLW, তার মানে তারা কি সঙ্গে সঙ্গে করে? তা নয়, তারা যদি আনকন্ট্রোল লেভেলে বেড়ে যায় বা কোনোভাবে কিছু হয় তখন এরা ওদেরকে সাথ দেয়। মানে ধরো মহাভারতে তো দুটো টিম আলাদা হয়ে গেছে, তো সেখানে তোমার কি হচ্ছে? পাণ্ডব কৌরব আলাদা হয়ে গেছে, সেখানে কে কার দলে যাচ্ছে? ওটা অনেকটা সেই রকম। ওকে, নাও অ্যাপোপ্টোসিসের পাথওয়ে যদি আমরা দেখি, সাধারণভাবে দু রকমের পাথওয়ে হয়, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে। বোথ অফ দিস পাথওয়ে এন্ড উইথ ফাইনাল কমন এফেক্টার পাথওয়ে। এক্সিকিউশনটা একই রকম হয়, তোমার ক্যাসপেসরা এসে বাকি কাজটা করে। আর একটা হচ্ছে ER স্ট্রেস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস হয়ে কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের মাধ্যমে অ্যাপোপ্টোসিস করতে পারে। চলো এক্সট্রিনসিক পাথওয়ে আর ইন্ট্রিনসিক পাথওয়ে দেখি। এক্সট্রিনসিক পাথওয়ে, এখানে যে রিসেপ্টর থাকে কিছু, তাকে বলে ফ্যাস রিসেপ্টর। ওকে, তার মানে এই এক্সট্রিনসিক পাথওয়েতে স্পেসিফিক লিগ্যান্ড কাজ করে। সেভারাল সিক্রেটেড পলিপেপটাইড সিগন্যাল অ্যাপোপ্টোসিস বাই অ্যাক্টিভেটিং রিসেপ্টর। তাহলে এখানে সিগন্যাল কিছু প্রোটিন বেরোয়, পলিপেপটাইড বেরোয়, যেগুলো আলটিমেটলি প্রমোট করছে বাকি কাজটাকে। তো দেখো এখানে কিছু, এখানে যে রিসেপ্টর বা লিগ্যান্ড যাই বলো না কেন, ফ্যাস লিগ্যান্ড বা ফ্যাস রিসেপ্টর,
এগুলো হচ্ছে একটা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। তো এইরকম কিছু, তাহলে প্রথম যখন এক্সট্রিনসিক মানে সিগন্যালিংটা হচ্ছে তখন এতে সিগন্যালিং একটা হয়, সেখানে ফ্যাস মানে ডেথ রিসেপ্টর, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার অফ দিস ফ্যামিলি ইজ দ্য সেল সারফেস রিসেপ্টর, যেটা ফ্যাস রিসেপ্টর। ফ্যাস রিসেপ্টর সাধারণত 3টে আইডেন্টিক্যাল পলিপেপটাইড চেইন নিয়ে তৈরি। যাই হোক, যখন এরা মৃত্যুর সময় চলে আসে সেলের, তখন এখানে ফ্যাস লিগ্যান্ড ফ্যাস রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ওকে, এই বাইন্ডিং করার ফলে ফ্যাস রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। ফ্যাস অ্যাক্টিভেটেড ডেথ ডোমেইন FADD এদেরকে এবার নিচের যে ডোমেনগুলোকে সে অ্যাক্টিভেট করে। এর ফলে কি হয়, ক্যাসপেস 8 যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন সে প্রোক্যাসপেস 8 হিসেবে থাকে। যখন এই রিসেপ্টরগুলো এই লিগ্যান্ডগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো তখন সে ক্যাসপেস 8-এ পরিণত হয়। সেটা কি ইনিশিয়েটর ক্যাসপেস, তারপর আমরা দেখি 3, 6, 7 এগুলো হচ্ছে এফেক্টর ক্যাসপেস, তাহলে এদেরকে অ্যাক্টিভেট করে এবং আলটিমেটলি সেল ডেথ ঘটায়। এই গেল এক্সট্রিনসিক পাথওয়ে, বাইরে থেকে সিগন্যাল আসছে ফ্যাস লিগ্যান্ড। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে কী হচ্ছে, ভিতরে কোনো স্ট্রেস তৈরি হচ্ছে, তখন কি হবে, তখন মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাইটোক্রোম C সবসময় থাকে। কোনো সেল মরে যাওয়ার মানেই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে সাইটোক্রোম C বাইরে চলে এসছে। এবার তার মানে এনি স্ট্রেস কন্ডিশন ক্রিয়েটেড আপন দ্য সেল সাচ অ্যাজ এক্স-রে অর UV রেডিয়েশন অর এনি হার্মফুল যদি কিছু থাকে, তখন স্ট্রেস কন্ডিশন কজ ইনক্রিজিং দ্য লেভেল অফ ক্যালসিয়াম উইদিন দ্য সেল, ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেয়। ক্যালসিয়াম অ্যাক্ট অন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড চেঞ্জ ইটস মেমব্রেন পারমেবিলিটি, তার ফলে সাইটোক্রোম C বাইরে বেরিয়ে আসে। ইট অ্যাক্টিভেটস অ্যানাদার মলিকিউল, তাকে বলে APAF1। এই APAF1টা কি, অ্যাপোপ্টোটিক প্রোটিয়েস অ্যাক্টিভেটিং ফ্যাক্টর 1। এখানে সাইটোক্রোম C আছে এই পুরো মলিকিউলে, ক্যাসপেস 9 আছে, তো ক্যাসপেস 9 আলটিমেটলি সব মিলিয়ে ঝুলিয়ে অ্যাপোপ্টোটিক প্রোটিয়েস অ্যাক্টিভেটিং ফ্যাক্টর 1 তৈরি করে। এবার ক্যাসপেস 9 আবার সেই ক্যাসপেস 3, 6, 7 বা 3-কে অ্যাক্টিভেট করে এবং আলটিমেটলি কিন্তু অ্যাপোপ্টোসিস করে। এবার এখানে তুমি দেখো, এখানে BID, BAK, BAX এর নাম শুনেছো, BAX, BAK কোথায় পড়েছো দেখো, এখানে চলে আসো। ওকে, BAX, BAK এরা কারা, প্রো অ্যাপোপ্টোটিক জিন, তাহলে এখানে সেই অ্যাপোপ্টোসিস হচ্ছে তাই ব্যাক এরা অ্যাক্টিভেট হয়েছে, তাই না? এই হচ্ছে পুরো ব্যাপারটা। আর এখানে বিট এরা মোটামুটি আছে, তো এটা মোটামুটি অ্যাপোপ্টোসিস করছে। দিস ইজ ইন্ট্রিনসিক পাথওয়ে। ওকে, নাও একদম শেষ দিকে আসছি, ইয়ার স্ট্রেস ইনডিউসড অ্যাপোপ্টোসিস, যেটা হচ্ছে উইদাউট ক্যাসপেস ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে। এটা হচ্ছে ইন দিস কেস দ্য সেলস আর অ্যাক্টিভেটেড ফর অ্যাপোপ্টোসিস থ্রু মাইটোকন্ড্রিয়াল সিস্টেম। In mitochondria, normal oxygen molecule produces reactive oxygen species following reduction process. The reactive oxygen species are highly reactive as they contain free electron. To balance their free electron, they go around the cell and attack DNA molecule, the fatty acid molecule and any DNA damage or its fragmentation ultimately leads to process of apoptosis. তাহলে কি বললাম বোঝা গেছে, যে যদি এখানে কোনো ক্যাসপেস লাগছে না, কোনো রকম কোনো কিছু হলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যদি মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, তাহলে এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে এগুলো ডিএনএতে গিয়ে ড্যামেজ করে, এবং ডিএনএ ড্যামেজ মানে কি হবে, অ্যাপোপ্টোসিস হবে। কারণ ডিএনএ ড্যামেজ হলে P53 ATM এরা অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এরা অ্যাপোপ্টোসিস করবে, তাই না? গার্জিয়ান জিন অ্যাক্টিভেটেড হয়। এবার এখানে যখন প্রসঙ্গত P53 এলো, তাহলে আমি P53 এর ব্যাপারটাও বলে দিই। আশা করি যেটুকু বললাম কিছুটা তোমাদের আমি খুব ব্রিফে বলেছি, তোমাদের আরও বই পড়তে হবে জানার জন্য পুরোটা। তো চলে আসি P53 এর কথা, আমাকে অনেকেই বলেছো, তো আমি একটু বলে দিচ্ছি। P53 জিনকে বলা হয় গার্জিয়ান জিন। কেন? এর অনেক ফাংশন আছে। P53 জিন ইজ আ সেল ডিভিশন সাপ্রেশর জিন, তার মানে যে কিনা সেল ডিভিশনকে সাপ্রেস করছে, সাপ্রেস মানে বাধা দিচ্ছে। তাহলে সেল ডিভিশন যদি আনকন্ট্রোল হয় তবেই তাকে ক্যান্সার। তাহলে যে জিনগুলো সেলসের ডিভিশনকে সাপ্রেস করে তারাই অ্যান্টি ক্যান্সারাস। তাহলে P53 যে অ্যান্টি ক্যান্সারাস এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। It is also known as suppressor gene. Now, in normal cell, P53 remains bounded with MDM2 protein. তো নর্মাল সেলে P53 MDM2 বেঁধে রয়েছে, তখন এই কমপ্লেক্সটা কিন্তু ইনঅ্যাক্টিভ। When mutation occurs to the negative controlling gene,
অফ সেল ডিভিশন, ধরো এখানে কোনো ড্যামেজ বা কিছু একটা মিউটেশন হলো, p53 অ্যাক্টিভেট হয়ে গেল। p53 এবার সব কাজগুলো করবে। সে কাকে, দ্য প্রোডাক্ট অফ p53 অ্যাক্টিভেটেড অ্যানাদার জিন কল্ড p21 জিন, এ p21 জিনকে অ্যাক্টিভেট করবে। নাও দিস p21 জিনের এবার অনেক কাজ আছে। কী কী কাজ? ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকে সাইক্লিন দিয়েই তো পরবর্তী বিভিন্ন এগুলো হচ্ছে, তাহলে সেটাকে বাধা দিচ্ছে। তারপর দেখো এখানে কী করছে, এক্সপ্রেশন অফ ডিএনএ রিপেয়ার করছে। p21 ডিএনএ পলিমারেজের অ্যাকশনটাকে মানে রেপ্লিকেশনে বাধা দিচ্ছে, কারণ ক্যান্সার মানে কি, আর যদি একটা ভুল থাকে কোষে সেইটাকে নিয়ে যদি সেল ডিভিশন করে তাহলে তো ক্যান্সার তৈরি হবে, তাহলে সেটাকে বাধা দিচ্ছে। র্যাড হুজ এই জিনগুলোকে অ্যাক্টিভেশন করছে, যারা সেল ডিভিশনকে ব্লক করছে, মানে মূল কথা সেলে এখন খারাপ কিছু রয়েছে, ত্রুটিপূর্ণ সেলকে আমাকে আটকাতে হবে, সেগুলো p21 করছে। p53 হেড অফিস, p21 হচ্ছে ম্যানেজার, সে সমস্ত কাজ করছে। ব্রেক সিডিকে সাইক্লিন, ব্যাকস্প্যাট, দেখো ব্যাকস্প্যাট মানে প্রো অ্যাপোপ্টোটিক, তাহলে অ্যাপোপ্টোসিস করতে সাহায্য করছে। তাহলে p53 জিনকে কেন আমরা বলছি গার্জিয়ান জিন, বুঝতে পেরেছো? কারণ কোনো ডিএনএ বা কোনো কিছুতে সমস্যা হলে p53 আর MDM2 যে নর্মাল স্টেটে থাকে সেটা আলাদা হয়ে গিয়ে p53 অ্যাক্টিভেট হয়, এবং সে অ্যাক্টিভেট করে p21 জিনকে। সে কিন্তু কোন কাজগুলো করছে? ক্যান্সারকে আটকানোর কাজ করছে। তাই p53 জিনকে আমি অ্যাজ আ রেগুলেটর হিসেবে আমরা বলতে পারি। সো আজকে আমি অ্যাপোপ্টোসিস অ্যান্ড p53 অ্যাজ আ ক্যান্সার রেগুলেটর বা অ্যাজ আ রেগুলেটর আমি এই ব্যাপারটা করলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের এরকম আর কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই বলতে পারো, আমি সেরকম ভিডিও তোমাদেরকে অবশ্যই আপলোড করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।